হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের 15 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নর অ্যান্সারটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। অথবা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো এই নম্বরে যোগাযোগ করে। চলো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রশ্নটা ছিল, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ এখানে লিখতে বলা হয়েছে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বৌদ্ধ যুগের পূর্বে ভারতে ব্রাহ্মণ্য যুগ প্রবর্তিত ছিল। এই ব্রাহ্মণ্য ধর্মে উচ্চ শ্রেণীর মানুষ ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রা অবহেলিত ছিল। তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারত না। ক্ষত্রিয় ও বৈশ্যদের কাঞ্চন কৌলিন্য থাকলেও, কাঞ্চন কৌলিন্য মানে উচ্চ জাতি পরিচয়, ঠিক আছে, উচ্চ জাতি পরিচয় থাকলেও তাদের কোনো বংশ কৌলিন্য না থাকায়, তাদের বলতে সমাজের যারা নিম্ন বর্গের মানুষ বা নিম্ন সম্প্রদায়ের মানুষ, তাদের কোনো বংশ কৌলিন্য না থাকায় তারা সমাজে কোনো মর্যাদা পেত না। এর ফলে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি দিক থেকে মানুষ এক নতুন ধর্মের সন্ধান করছিল। এই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে প্রতিবাদী ধর্ম হিসাবে দেখা দেয় বৌদ্ধ ধর্ম। এবার দেখো বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ। 1 নম্বর পয়েন্ট অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অসন্তোষ। প্রতিবাদী আন্দোলনের উন্মেষ হয়েছিল প্রধানত অব্রাহ্মণদের মধ্যে। ক্ষত্রিয় বা শাসক শ্রেণীর অসন্তোষ ছিল সবচেয়ে বেশি। বলা বাহুল্য, যজ্ঞানুষ্ঠানগুলির বিরুদ্ধে সকলেই অসন্তুষ্ট ছিল। উপনিষদের চিন্তাধারা জন্মান্তরবাদ ও কর্মফলের ধারণার জন্ম দিয়েছিল। উপনিষদের চিন্তাধারা কি? জন্মান্তরবাদ ও কর্মফলের ধারণার জন্ম দিয়েছিল। মানুষের সুকর্ম ও দুষ্কর্মের ফলাফল সে পরজন্মে ভোগ করে, কারণ ব্রাহ্মণরা এক বিশাল পরিমাণ অর্থ লাভ করত যজ্ঞের দক্ষিণাস্বরূপ। এইভাবে ক্ষত্রিয়ের সঞ্চিত অর্থ জমা হতো ব্রাহ্মণের হাতে। লক্ষণীয় এই যে গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়ই ছিলেন ক্ষত্রিয়। তারপর দেখো কৃষির সম্প্রসারণ, পরের পয়েন্ট। মধ্য গাঙ্গেয় উপত্যকায় আর্থসামাজিক পরিবর্তন বৌদ্ধ ধর্মের উত্থানের পটভূমি রচনা করেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মধ্য গাঙ্গেয় উপত্যকায় কৃষির প্রসার ঘটেছিল। লৌহ ও লৌহজাত অস্ত্র ব্যবহার করে এখানকার জঙ্গল কেটে কৃষিযোগ্য জমি তৈরি করা হয়েছিল। ডিডি কোসাম্বি ও রামশরণ শর্মা উভয়ই মনে করেছিলেন যে লৌহজাত হাতিয়ার ছাড়া ওই ঘন বন পরিষ্কার করা সম্ভব ছিল না। এছাড়া কৃষিকাজে লোহার লাঙলের ব্যবহার শুরু হয়েছিল। এর ফলে কৃষি উৎপাদন আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। তারপরে দেখো গো সম্পদ রক্ষার প্রয়োজন। নতুন এই কৃষি ব্যবস্থায় গো সম্পদের অপরিসীম গুরুত্ব ছিল। যাগযজ্ঞ ও নানা ধরনের আচার অনুষ্ঠানে নির্বিচারে পশু বলি দেওয়ার ফলে গো সম্পদ খুব কমে গিয়েছিল। বৌদ্ধ ধর্মে পশুর প্রতি অহিংসা প্রদর্শনের কথা বলা হয়েছিল। তারপরের পয়েন্ট, কৃষির উদ্বৃত্ত ও শ্রেষ্ঠীদের উৎপত্তি। কৃষির উদ্বৃত্ত ও শ্রেষ্ঠীদের উৎপত্তি, এখানে কি বলা হচ্ছে? কৃষির সম্প্রসারণ ও উন্নতির ধরনের কৌশল বলছে, কৃষির সম্প্রসারণ ও উন্নত ধরনের কৌশল ও হাতিয়ার ব্যবহারে কৃষির উদ্বৃত্ত সৃষ্টি করেছিল। কৃষির উদ্বৃত্ত মানে কি? কৃষিজ যে ফসল সেটা কিন্তু গ্রামের মানুষের খেয়েও
বাড়তি থেকে যেত, সেটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত। প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উভয় ধরনের উপাদান থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মধ্য গাঙ্গেয় উপত্যকায় নগরের আবির্ভাব ঘটেছিল। বৌদ্ধ গ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র মতে এই সময় 6টি নগরের উৎপত্তি ঘটেছিল। এগুলি হলো চম্পা, রাজগৃহ, শ্রাবন্তী, সাকেত, কোশাম্বী ও কাশী। এই সব শহরে যারা বসবাস করত সমাজে তারা শ্রেষ্ঠী বা সেটি বলে পরিচিত ছিল। এছাড়াও শহরগুলিতে ছোট ব্যবসায়ী, দোকানদার ও কারিগররা বসবাস করত। তারপর দেখো গ্রামীণ সম্পদ বৃদ্ধি ও গৃহপতি। শহরের মতো গ্রাম অঞ্চলেও সচ্ছলতার জোয়ার এসেছিল। কৃষিজ সম্পদের ধনবান হয়ে ওঠে। গ্রামীণ ধনী কৃষকরা পরিচিত হলো গৃহপতি বা কুটুম্বিন নামে। গ্রামের ধনী কৃষকরা পরিচিত হলো কি গৃহপতি বা কুটুম্বিন নামে। এরা ছিল সাধারণত শৈব শ্রেণীভুক্ত। অনেক সময় এরা কারিগর ও দোকানদারদের অর্থ ধার দিত। তারপরে দেখো কি আছে, ক্ষত্রিয় শ্রেণীর শক্তিবৃদ্ধি। লৌহ নির্মিত অস্ত্রশস্ত্রের সুবাদে ক্ষত্রিয়রা রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের একাধিপত্য সুদৃঢ় করেছিল। এবার ক্ষত্রিয়রা সামাজিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছিল। স্বভাবতই সমাজে উচ্চাসনে অবস্থিত ব্রাহ্মণদের সঙ্গে তাদের সংঘাতের ক্ষেত্র সৃষ্টি হল। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম এই উভয় আন্দোলনের প্রবক্তারাই ছিলেন ক্ষত্রিয় বংশভূত। সাধারণ মানুষরাও অনুভব করতে পেরেছিল যে যজ্ঞানুষ্ঠান ও অন্যান্য ধর্মচারণ কেবল ব্রাহ্মণদের পক্ষেই লাভজনক। পরের পয়েন্ট আছে জাতিভেদ প্রথার বিরুদ্ধতা। জাতিভেদ প্রথার কঠোরতার জন্য সমাজে নতুন বণিক শ্রেণী, সেটি বা গৃহপতিরা কোনো সামাজিক মর্যাদা লাভ করতে পারত না। ওই সম্মান ও মর্যাদা ভোগ করত ব্রাহ্মণরা। পরের পয়েন্ট আছে বৌদ্ধ ধর্মের সামাজিক প্রাসঙ্গিকতা। বৌদ্ধ ধর্মের প্রধান আদর্শ ছিল অহিংসা ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি সাধন। বুদ্ধদেব এক জাতিভেদহীন সমাজের কথা বলেছিলেন। বৈদিক ধর্মসূত্রগুলিতে ঋণ, দান ও সুদ গ্রহণকে নিন্দার চোখে দেখা হতো, কিন্তু ব্যবসা বাণিজ্যে এই দুই কাজ ছিল অপরিহার্য। ব্রাহ্মণ ধর্মশাস্ত্রে সমুদ্র যাত্রা ছিল মহাপাপ। বৌদ্ধায়নে ধর্মশাস্ত্রে সমুদ্র যাত্রাকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বৌদ্ধ ধর্মে সমুদ্র যাত্রা নিষিদ্ধ ছিল না। তারপর দেখো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। বাণিজ্যের দ্বারা সেটটি তারপরে গৃহপতিদের প্রচুর অর্থ জমা হয়েছিল, কিন্তু এরা ছিল সমাজের এক অতি ক্ষুদ্র অংশ। সমাজের অধিকাংশ মানুষ এই সম্পদ থেকে বঞ্চিত ছিল। এর ফলে নিদারুণ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছিল, যা মানুষের মধ্যে হতাশা এনে দিয়েছিল। বৌদ্ধ ধর্ম এই সংকট থেকে মুক্তি লাভের পথ দেখিয়েছিল। সে মধ্যম পন্থার নির্দেশ দিয়েছিল এবং তা সকল শ্রেণীর কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। তারপর দেখো মানুষের কাছে গ্রহণযোগ্যতা। ধর্ম প্রচারের জন্য বুদ্ধদেব সংস্কৃতির পরিবর্তে মগধী ভাষা গ্রহণ করেছিল, তাই সকলে সহজেই তার কথা বুঝতে পারত ও তার প্রতি আকৃষ্ট হয়েছিল। নারী সমাজকে তিনি মর্যাদার স্থান দিয়েছিলেন। জাতিভেদহীন সমাজের কথা প্রচার করে বৌদ্ধদেব সেই সমাজে উৎপাদন ব্যবস্থায় কৃষক ও শ্রমিক শ্রেণীর এক গ্রহণযোগ্য অবস্থান নির্দেশ করেছিলেন। এই সমস্ত কারণে বৌদ্ধ ধর্মের উত্থান রোধ করা কারো পক্ষে সম্ভব হয়নি এবং এই ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।